এবার অষ্টবিংশ পরিচ্ছেদের শেষ অংশ। কেশবকে উপদেশ। কামিনী কাঞ্চন আঁশ চুবড়ি, সাধুসঙ্গ ফুলের গন্ধ, মাঝে মাঝে নির্জনে সাধন। কেশব একদিন এসেছিল, রাত 10টা পর্যন্ত ছিল। প্রতাপ আর কেউ কেউ বললে আজ থেকে যাব। সব বটতলায় পঞ্চবটিতে বসে কেশব বললে না, কাজ আছে, যেতে হবে। তখন আমি হেসে বললাম, হাঁসচুবড়ির গন্ধ না হলে কি ঘুম হবে না? একজন মেছুনি মালির বাড়িতে অতিথি হয়েছিল। মাছ বিক্রি করে আসছে, চুপড়ি হাতে আছে, তাকে ফুলের ঘরে শুতে দেওয়া হলো। অনেক রাত পর্যন্ত ফুলের গন্ধ, ঘুম হচ্ছে না। বাড়ির গিন্নি সেই অবস্থা দেখে বললে, কী গো, তুই ছটফট করছিস কেন? সে বললে, কি জানে বাবু, বুঝি এই ফুলের গন্ধে ঘুম হচ্ছে না। আমার আঁশচুবড়িটা আনিয়ে দিতে পারো। আমার আঁশচুবড়িটা আনিয়ে দিতে পারো? তাহলে বোধহয় ঘুম হতে পারে। শেষে আঁশচুবড়ি আনাতে জল ছিটে দিয়ে নাকের কাছে রেখে ভোঁস ভোঁস করে ঘুমোতে লাগলো। গল্প শুনে কেশবের দলের লোকেরা হো হো করে হাসতে লাগলো। কেশব সন্ধ্যার পর ঘাটে উপাসনার পর আমি কেশবকে বললুম, দেখো, ভগবানই এক রূপে ভাগবত হয়েছেন, তাই বেদ পুরাণ তন্ত্র এসব পূজা করতে হয়। আবার এক রূপে তিনি ভক্ত হয়েছেন, ভক্তের হৃদয় তাঁর বৈঠকখানায় গেলে যেমন বাবুকে অনায়াসে দেখা যায়, তাই ভক্তের পূজাতে ভগবানের পূজা হয়। কেশব আর তার দলের লোকগুলি এই কথাগুলি খুব মন দিয়ে শুনলে। পূর্ণিমা, চারিদিকে চাঁদের আলোক, গঙ্গা কূলে সিঁড়ির চাতালে সকলে বসে আছে। আমি বললাম, সকলে বলো, ভাগবত ভক্ত ভগবান। তখন সকলে এক সুরে বললে, ভাগবত ভক্ত ভগবান। আবার বললাম, বলো, ব্রহ্মই শক্তি, শক্তিই ব্রহ্ম। তারা আবার এক সুরে বললে, ব্রহ্মই শক্তি, শক্তিই ব্রহ্ম। তাদের বললাম, যাকে তোমরা ব্রহ্মা বলো তাকেই আমি মা কালী, মা বড় মধুর নাম। যখন আবার তাদের বললাম, আবার বলো, গুরু কৃষ্ণ বৈষ্ণব, তখন কেশব বললে, মহাশয়, অত দূর নয়, তাহলে সকলে আমাদের গোড়া বৈষ্ণব মনে করবে। কেশবকে মাঝে মাঝে বলতাম, তোমরা যাকে ব্রহ্ম বলো তাকেই আমি শক্তি, আদ্যা শক্তি বলি। যখন বাক্য মনের অতীত, নির্গুণ নিষ্ক্রিয়, তখন বেদে তাকে ব্রহ্ম বলছে। যখন দেখি যে তিনি সৃষ্টি স্থিতি প্রলয় করছেন, তখন তাকে শক্তি, আদ্যা শক্তি এইসব বলি। কেশবকে বললাম, সংসারে হওয়া বড় কঠিন। যে ঘরে আচার আর তেঁতুল আর জলের জ্বালা, সেই ঘরেই বিকারী রোগী কেমন করে ভালো হয়? তাই মাঝে মাঝে সাধন ভজন করবার জন্য নির্জনে চলে যেতে হয়। গুঁড়ি মোটা হলে হাঁটি বেঁধে দেওয়া যায়, কিন্তু চারাগাছ ছাগল গরুতে খেয়ে ফেলে। তাই কেশব লেকচারে বললে, তোমরা পাকা হয়ে সংসারে থাকো। অধর, মাস্টার, নিতাই প্রভৃতিকে উপদেশ, এগিয়ে পড়ো। ভক্তদের প্রতি, দেখো, কেশব এত পণ্ডিত, ইংরেজিতে লেকচার দিত, কত লোকে তাকে মানত। স্বয়ং কুইন ভিক্টোরিয়া তার সঙ্গে বসে কথা কয়েছে। সে কিন্তু এখানে যখন আসতো, শুধু গায়ে সাধু দর্শন করতে হলে হাতে কিছু আনতে হয়, তাই ফল হাতে করে আসতো, একেবারে অভিমান শূন্য। অধরের প্রতি, দেখো, তুমি এত বিদ্বান, আবার ডেপুটি, তবু তুমি ফাঁদির বশ। এগিয়ে পড়ো, চন্দন কাঠের পরেও আরও ভালো ভালো জিনিস আছে। রূপার খনি, তারপর সোনার খনি, তারপর হীরা মানিক। কাঠুরে বনে কাঠ কাটছিল, তাই ব্রহ্মচারী তাকে বললে, এগিয়ে পড়ো। শিবের মন্দির হইতে অবতরণ করিয়া শ্রীরামকৃষ্ণ প্রাঙ্গণের মধ্য দিয়া নিজের ঘরের দিকে
আসিতেছেন, সঙ্গে অধর, মাস্টার প্রভৃতি ভক্তেরা। এমন সময় বিষ্ণুঘরের সেবক পূজারী শ্রীযুক্ত রাম চাটুর্য আসিয়া খবর দিলেন শ্রীশ্রীমার পরিচারিকার কলেরা হয়েছে। রাম চাটুর্য শ্রীরামকৃষ্ণের পথে, আমি তো 10টার সময় বললুম, আপনারা শুনলেন না। শ্রীরামকৃষ্ণ, আমি কি করব? রাম চাটুর্য, আপনি কি করবেন? রাখাল, রামলাল এরা সব ছিল, ওরা কেউ কিছু করলে না। মাস্টার, কিশোরী গুপ্ত ওষুধ আনতে গেছে আলমবাজারে। শ্রীরামকৃষ্ণ, কি একলা? কোথা থেকে আনবে? মাস্টার, আর কেহ সঙ্গে নাই, আলমবাজার থেকে আনবে। শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি, যারা রোগীকে দেখেছে তাদের বলে দাও, বাড়লে কি করতে হবে, কমলেই বা কে খাবে? মাস্টার, যে আজ্ঞে। ভক্তবধূগণ এইবারে আসিয়া প্রণাম করিলেন, তারা বিদায় গ্রহণ করিলেন। শ্রীরামকৃষ্ণ তাহাদের আবার বলিলেন, শিব পূজা যেমন বললাম ওইরূপ করবে, আর খেয়ে দিয়ে এসো, তা না হলে আমার কষ্ট হয়। স্নানযাত্রার দিন আবার আসবার চেষ্টা করো। জয় ঠাকুর, জয় ঠাকুর, জয় ঠাকুর। ওং স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্মস্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ। আজ কথামৃত পাঠ এখানেই সমাপ্তি। জয় ঠাকুর, জয় ঠাকুর।